আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ টিউটর ফ্রি অনলাইন ইংলিশ কোর্সে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ফ্রি অনলাইন ইংলিশ কোর্সের তৃতীয় ক্লাস। আমরা এর পূর্বে আরও দুটি ক্লাস নিয়েছি, যে দুটি ক্লাস মূলত নাউনের উপর ছিল, অর্থাৎ নাউনের ক্লাসিফিকেশন নিয়ে, পাশাপাশি নাউনের ট্রান্সফরমেশন অফ নাউন্স এবং নাউন ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকগুলো নিয়ে আমরা বিগত দুটি ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসটির মাধ্যমে আমরা নাউন চ্যাপ্টারের যে সার্বিক আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি যে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে নাউন চ্যাপ্টারটি রয়েছে, যেটি আমার ইংলিশ টিউটর বইটিতে রয়েছে, আর ওই আলোচনাটিকে আমরা পৃথকভাবে নতুন চ্যাপ্টারে আলোচনা করব। তবে আজকের আলোচনাটি মূলত সরাসরি যে নাউন চ্যাপ্টারের যে এরিয়াটুকু রয়েছে সেটুকুর ভিত্তিতে আজকের ক্লাসের মাধ্যমে আমরা আলোচনাটা শেষ করব। সো আজকের ক্লাসটিতে আমরা প্রথমে কিছু বেসিক নিয়ে কথা বলবো, দেন আমাদের এই রিলেটেড যে আমাদের ইংলিশ টিউটর বইটিতে যে প্রবলেমসগুলি ছিল, সে পাশাপাশি আমরা এই প্রবলেমসগুলি নিয়ে কথা বলবো। এর মাধ্যমে ইনশাল্লাহ যে নাউন রিলেটেড যত ধরনের কোশ্চেন্স হয় তার সার্বিক আলোচনা আলহামদুলিল্লাহ কমপ্লিট হবে, এটা আমাদের আমরা আশা করছি। আর আমাদের বিশ্বাস, যারা পরপর এই তিনটি পর্ব ধারাবাহিকভাবে দেখবেন তাদের ইনশাল্লাহ কম্পিটিটিভ এক্সামগুলিতে নাউন নেওয়ার কোনো ধরনের সমস্যা হবে না। তো যা হোক, ইতিমধ্যে যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, কে কোথায় থেকে জয়েন করেছেন, আপনার জেলা, থানা অথবা বাংলাদেশের যে রিমোট এরিয়া থেকে আপনি জয়েন করেন না কেন, অথবা আপনার ক্যাম্পাস ইউনিভার্সিটির নাম লিখে দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের লাইভ ক্লাসটিতে আমরা সারা বাংলাদেশের কোন কোন এরিয়াতে আমরা মানে এরিয়ার শিক্ষার্থীরা আমরা একত্রিত হয়েছি। অনলাইন প্ল্যাটফর্মের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটি যে আমরা এমন একটি প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে একই সাথে একত্রিত হওয়ার সুযোগ পাই। তো যা হোক, আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন তাদের প্রতি আরও একটি রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনার অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু আপনার ওয়ালে শেয়ার করে দেবেন। এতে করে যে শিক্ষার্থীর জন্য ইংলিশের ক্ষেত্রে যে প্রবলেমস রয়েছে আমরা অন্তত তাকে হেল্প করতে পারবো যে এই ক্লাসটির মাধ্যমে। ওকে, ইতিমধ্যে যারা জয়েন করেছেন এখানে গোপালগঞ্জ থেকে, ওকে, গোপালগঞ্জ গ্যাজেট গোপালগঞ্জ থেকে জয়েন করেছেন। মোহাম্মদ আলী আসগর জয়েন করেছেন মূলত, ওকে। এখানে যারা জয়েন করেছেন তাদের মাঝে একটু জাস্ট মিনিট, আমি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে নিচ্ছি। ওকে, এখানে মৃত্তিকা মাটি জয়েন করেছেন মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ আল আমিন জয়েন করেছেন রাজশাহী থেকে, একইভাবে অনিরুদ্ধ বিশ্বাস পলাশবাই মাদারীপুর জেলা থেকে জয়েন করেছেন, রাজিবুল ইসলাম মাহমুদপুর ঢাকা থেকে জয়েন করেছেন, অর্ণব ভৌমিক স্যার ফেনী থেকে, একইভাবে সানজিনা প্রমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একইভাবে সালমা সূচনা ময়মনসিংহ থেকে জয়েন করেছেন, মাজহারুল ইসলাম মুক্তার ভাই স্যার আপনার কথার প্রতিধ্বনি হচ্ছে, ওকে। বাকি অন্যরাও একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমার মানে কথাটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা, কারণ আমার মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে। এই ক্ষেত্রে যদি প্রবলেম হয় আমি হয়তো ফ্যানটি অফ করে দেব। প্লিজ একটু আমাকে অ্যানশিওর করুন যে সত্যিকার অর্থে সমস্যা হচ্ছে কিনা। সালমা সূচনা ময়মনসিংহ থেকে জয়েন করেছেন, ওকে। মোহাম্মদ মামুন নওগাঁ থেকে জয়েন করেছেন, রূপক বড়ুয়া চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, সাব্বির হুসেন বরিশাল ইউনিভার্সিটি থেকে জয়েন করেছেন, জান্নাত বিনতে জালাল মেঘলা কুমিল্লা থেকে জয়েন করেছেন,
মোহাম্মদ শাহিদ ভাই সিলেট থেকে জয়েন করেছেন। দেলোয়ার হোসেন ভাই সিলেট থেকে জয়েন করেছেন। মুর্তজা আদনান ভাই সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন। ইসরাত জাহান ভাই আপু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহাত খান ঝালকাঠি থেকে জয়েন করেছেন। একইভাবে আদনান ভাই পড়েছি। থ্যাংক ইউ। যা হোক, এখানে রূপক বড়ুয়া ভাই জাহিদুল ইসলাম ভাই বলেছেন সমস্যা হচ্ছে না, তাহলে ইনশাল্লাহ আমরা এই সেট আপের ভিত্তিতে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে আমি আজকের গ্রুপে একটু লাস্ট মুহূর্তে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের নাউন চ্যাপ্টার রিলেটেড কি কি সমস্যা রয়েছে সেটি লিখে একটু কমেন্টে জানাবেন। এই কাজটি আপনারা, আমি আশা করব পরবর্তীতে আন্তরিকতার সাথে আপনারা একটু করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমি যখন কোনো টপিক নিয়ে আলোচনায় আসব, তখন আমার একটা মানসিক প্রস্তুতি থাকবে যে আলোচনাটা আমাকে এতটুকু দীর্ঘ করে পাশাপাশি আপনাদের এই সমস্যাগুলি নিয়ে আমাকে কথা বলতে হবে। ইভেন আমি মনে করি সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইডেন্টিফাইং নাউন্স নিয়ে। অর্থাৎ আমাদের কম্পিটিটিভ এক্সামগুলিতে আমাদের এই টপিকের উপর প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, বিশেষ করে যে একটি সেন্টেন্স আপনাকে দিয়ে একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে বলবে, সেটি যে কোনো পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে চাইতে পারে। সেটি নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাজেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে ওই ওয়ার্ডটি যদি নাউন হয়, কোন কোন ক্ষেত্রে সেটি নাউন হবে সেটি নিয়ে আমরা কথা বলবো। আর আজকের আলোচনায় প্রবেশের পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে আজকের আলোচনায় যেহেতু আপনাদের অনেকের হাতে আমার বইটি নেই, সঙ্গত কারণেই, যেহেতু অনেক প্রবলেমস নিয়ে আমি বই থেকে আলোচনা করব, সঙ্গত কারণেই আমি সরাসরি বইটি স্ক্রিনে শো করব। এতে করে যার কাছে বইটি নেই তার ক্ষেত্রে আমার আলোচনা বুঝতে অথবা বইটি সমাধান করতে কোনো সমস্যা ফেস করতে হবে না। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমি স্ক্রিনে যে বইটা শো করেছি এটি হুবু আমার ইংলিশ টিউটর বইটি শো করেছি, এই ক্ষেত্রে লেখাগুলি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্টে আমাকে একটু অ্যানসার করুন যে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। আমি আবারও বলছি, এই কষ্টটুকু আমি অনেক মোটামুটিভাবে এই পুরো সেট আপটা রেডি করতে আমাকে প্রায় লং টাইমের সময় ইনভেস্ট করতে হয়েছে। শুধু উদ্দেশ্য ছিল যাদের হাতে বইটি নেই তারা যেন খুব ভালোভাবে আজকের ক্লাসটি এনজয় করতে পারেন। ওকে, এবং ওকে, এখানে জাহিদুল ইসলাম ভাই বলেছেন ইয়েস। রিজভি হাসান ভাই ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। ওকে, রূপক বড়ুয়া ভাই বলেছেন ইয়েস। মামুন ভাই বলেছেন ইয়েস। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি। আর আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে আপনারা যারা ফোনে দেখা যাচ্ছে লাইভ ক্লাসটি দেখেন, তারা পুরো লাইভ ক্লাসটি একটু ফুল স্ক্রিন করে নেবেন। আর ফুল স্ক্রিন করে যদি আপনি লাইভ ক্লাসটি নেন তাহলে আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে এবং পুরো স্ক্রিন জুড়ে লেখাগুলি অনেক সুন্দর দেখা যাবে। ওকে, চলুন, আমি যে কথা বলতেছিলাম সেটি ছিল যে একটি সেন্টেন্সে আপনি একটি ওয়ার্ডকে অথবা সরাসরি শুধুমাত্র একটি সিঙ্গেল ওয়ার্ডকে আপনি কিভাবে নাউন হিসেবে চিহ্নিত করবেন। এখানে নাউন চেনার তিনটা উপায় আছে। একটা হচ্ছে যদি আপনার অর্থ মুখস্থ থাকে, তাহলে অর্থের মাধ্যমে আপনি ওই ওয়ার্ডটিকে নাউন হিসেবে আপনি চিহ্নিত করতে পারেন। আরেকটি হচ্ছে ফাংশনের মাধ্যমে। ফাংশন হচ্ছে যে একটি সেন্টেন্সে দেখা যাচ্ছে একটা ওয়ার্ড তার কাজটা কি, কোন পার্টস অফ স্পিচ হিসেবে সে কাজ করতেছে, তার মাধ্যমেও আপনি চিনতে পারবেন। যেমন আমি যাই হোক, আমি একটু পরেই ডিটেলস আলোচনায় যাব, যা শুধু যে তার ফাংশন অনুসারে সে যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে ওই ওয়ার্ডটি মানে যে প্যাটার্নেরই হোক না কেন ও অ্যাডজেক্টিভ হবে। অথচ দেখা যাচ্ছে একটা ভার্ব, সে যদি নাউন হিসেবে বাক্যে কাজ করে তাহলে তার চেহারাটা ভার্বের মতো হলেও সে মূলত নাউনই হবে। আমি যেমন যদি বলি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, যেমন এখানে গো ভার্বটা আমি যদি বলি ইউ ক্যান গো, তুমি যেতে পারো,
এখানে গো যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, আমরা গো ওয়ার্ডটিকে সচরাচর ভার্ব হিসেবে মুখস্থ করি, কিন্তু যদি এই গো ওয়ার্ডটি একটি বাক্যে নাউন হিসেবে কাজ করে, তখন এটা গো ভার্ব হিসেবে আপনার প্রাথমিক মুখস্থ থাকলেও সেটিকে আমরা নাউন হিসেবে চিহ্নিত করব। যেমন এই বাক্যে এখানে গো যে ওয়ার্ডটি সেটি নাউন হিসেবে কাজ করেছে, অর্থাৎ এর ফাংশনটা নাউন হিসেবে কাজ করেছে, সঙ্গত কারণে গোকে এখানে আমরা নাউন বলবো। এখন ফাংশন হিসেবে কখন সে নাউন হিসেবে কাজ করবে এ নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা আমরা সামনে শীঘ্রই শুরু করব। যার শুধু এখন সামারাইজ মানে সামারিটুকু আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওকে, এবার আরেকটি বিষয় হচ্ছে আমরা সাফিক্স দেখার মাধ্যমে আমরা চিনতে পারবো যে এই ওয়ার্ডটি অথবা এই বাক্যের ওয়ার্ডটি আমার নাউন। যেমন আমি যদি অ্যাপ্রোভ এর সাথে এর শেষে যদি এল দেখি, যেমন আমরা যদি একে বলি অ্যাপ্রোভাল, তাহলে এই এল দেখে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটি হচ্ছে আমার নাউন। এখন দেখা যাচ্ছে যে হয়তো আমরা জানি যে এল এর ব্যতিক্রমও রয়েছে, তার ডিটেলস নিয়ে আমরা আজকের আলোচনায় কথা বলবো। তো আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি কমপ্লিট করতে পারেন, আমি এতটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি, ইনশাল্লাহ নাউন আইডেন্টিফাই করতে আপনার আর কোনো ধরনের প্রবলেম হবে না। আর আজকের ক্লাসে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে আমাদের যতটুকু আলোচনা বাকি রয়েছে সেটুকু কমপ্লিট করব। আর দ্বিতীয়ত যে কাজটি করব, এই গত যে 3টি ক্লাস অর্থাৎ বিগত 2টি ক্লাস এবং আজকের ক্লাস, এই 3টি ক্লাসের টোটাল প্রবলেমসগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। সো সার্বিক দৃষ্টিকোণ থেকে আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আর একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন, যাতে করে আমরা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছতে পারি। ওকে, আমি আজকের আলোচনায় শুরুতে আমি ফাংশনের মাধ্যমে যে কিভাবে আপনি চিনবেন যে একটি সেন্টেন্সে যে এটি হচ্ছে আপনার নাউন, সে নিয়ে শুরুতেই আলোচনা করব। সো আপনারা প্লিজ দয়া করে রেডি হন এবং মানসিকভাবে প্রস্তুতি নিন। ওকে, তাহলে আমাদের আজকের আলোচনায় আমি শুরুতে একটি সেন্টেন্স লিখে আলোচনাটাকে সহজীকরণ করব। আপনাদের জানা মতে এই সেন্টেন্সটি আমার জানা মতে আপনাদের সবার পরিচিত, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি সবসময় আলোচনাকে সহজ করার চেষ্টা করি সেই দৃষ্টিকোণ থেকে যে ফাংশনের মাধ্যমে আপনি কিভাবে চিনবেন যে এই একটা ওয়ার্ড মূলত বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হবে, সে আমরা এই সেন্টেন্সের মাধ্যমে, এটা একটি ম্যাজিক সেন্টেন্স আপনি বলতে পারেন, এই ম্যাজিক সেন্টেন্সের মাধ্যমে আমরা সবকটি রুলস ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। তাহলে আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই বাক্যে দেখুন এখানে ফেলিউর যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটি বাক্যের সাবজেক্ট, এটি বাক্যের সাবজেক্ট। আমরা জানি একটা সেন্টেন্সের যে স্বাভাবিকভাবে একটি সেন্টেন্সের যে স্ট্রাকচার যখন আমরা দেখি তখন এটি সাবজেক্ট থাকে, তারপর দেখা যায় যে ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। ওকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। আমরা এই যে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশনটা, এটি মূলত আমরা নাউন অথবা নাউন সমগোত্রীয় জিনিস দ্বারা ফিল আপ করি। একইভাবে অবজেক্ট এর পজিশনটা আমরা নাউন অথবা নাউন সমগোত্রীয় বিষয় দিয়ে আমরা এটাকে ফিল আপ করে থাকি। কিভাবে? যেমন এটা সাবজেক্ট পজিশনে আমার যেমন নাউন বসতে পারে অথবা নাউন ফ্রেজ বসতে পারে, যেগুলি ফাংশন সবসময় বাক্যে একই থাকে। অথবা দেখা যাচ্ছে আমার নাউন ক্লজ হতে পারে, অথবা আমাদের হতে পারে স্বাভাবিকভাবে জিরান্ট, কারণ জিরান্ট এর ফাংশনও কিন্তু নাউনের মতো কাজ করা। তার মানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট পজিশনটা
মূলত আমরা সাধারণভাবে পূর্ণ করে থাকি নাউন এবং নাউন সমগোত্রীয় বিষয়গুলি দ্বারা। আমি একটি বাক্যের ব্যতিক্রম এবং সমস্ত আইডিয়াগুলি নিয়ে কথা বলার সুযোগ পাবো না, যেহেতু আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্টের ডিটেলস নিয়ে কথা বলছি না। সো দেখা যাচ্ছে আমরা জাস্ট এই আজকের আলোচনার পূর্ণতার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েই কথা বলছি। তবে এতটুকু আপনি মাথায় রাখতে পারেন যে নাউন, এই পজিশনটা নাউন ফ্রেজেরও হতে পারে, নাউন ক্লজও হতে পারে। আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন নাউন ফ্রেজ কি, নাউন ক্লজ কি। এসব নিয়ে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজের চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তবে মিনিমাম যে বিষয়টা নাউন ফ্রেজটা হচ্ছে যে যেখানে নাউনকে হেড ওয়ার্ড রেখে একাধিক শব্দ মিলে আমরা একটা যে শব্দ সমষ্টিটা নাউনের মতো কাজ করবে সেটি হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। নাউন ক্লজও ঠিক নাউনের মতোই কাজ করবে, তবে সেটা ওই ক্লজের মাধ্যমে মাঝে একটি মেইন ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তো যাও কি এই শর্টকাট আলোচনার দিকে আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে সাবজেক্ট পজিশনে নাউন বসতে পারে এবং অবজেক্ট পজিশনে নাউন বসতে পারে, এবং নাউনের আরেকটি ব্যবহার আমরা দেখতে পাই যে প্রনাউন, সেটি হচ্ছে আমাদের প্রনাউন। অর্থাৎ এই সাবজেক্ট পজিশনে তাহলে এবং অবজেক্ট পজিশনে আমার প্রনাউনও বসতে পারে। এবার আসুন তাহলে আমরা এই আলোচনাটুকু আজকের আলোচনায় আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে আমরা জানলাম যে সাবজেক্ট অবজেক্ট পজিশনে আমাদের কি বসতে পারে, নাউন বসতে পারে, অথবা নাউন সমগোত্রীয় যে কোনো আইডিয়া বসতে পারে। ওকে, তো যা হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফেইলুর যে শব্দটা, এই ফেইলুর শব্দটা এই বাক্যে আমার সাবজেক্ট পজিশনে পড়ছে। এখন সাবজেক্ট পজিশনে পড়ছে, তাহলে সাবজেক্ট পজিশনে আমরা একটু আগে জানলাম সেখানে নাউন বসতে পারে, প্রনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, জিরান্ট বসতে পারে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে আমরা এখানে যেই বসুক সে কিন্তু নাউনের কাজ করবে, রাইট? তো যা হোক, আমরা এখান থেকে যে ম্যাজিক টেকনিকটা লিখব সেটা তার একটা শিরোনাম লিখব যে একটি মাত্র শব্দ থাকলে, এটি আমরা একটা শিরোনাম হিসেবে লিখে রাখব। একটি মাত্র শব্দ থাকলে আমরা 1 নম্বর দেখব যে সাবজেক্ট পজিশনে, এখানে সাবজেক্ট শুধু না, আমাদের অবজেক্ট কথাটাও আমরা লিখব। এখানে সাবজেক্ট অথবা অবজেক্ট কে পজিশনে, সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে আমাদের একটি মাত্র শব্দ থাকলে আমরা সেটাকে বলবো একটি মাত্র শব্দ থাকলে সেটি বলবো কি, সেটি নাউন। আমি আরেকটি ব্যাপার আপনাদেরকে বলবো যে যখনই আপনি কোনো কৌশল অবলম্বন করতে যাবেন অথবা দেখা যাচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে যাবেন, তখন প্রত্যেকটা আলোচনায় কিছু রেস্ট্রিকশন থাকে, সীমাবদ্ধতা থাকে, সেটা আপনি চর্চা করে করে আয়ত্ত করতে হবে। কিন্তু প্রাথমিকভাবে টোটাল আইডিয়াটাকে আপনাকে স্বাভাবিকভাবে আগে মাথায় সেট আপ করতে হবে। ওকে, তাহলে সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে একটি মাত্র শব্দ থাকলে সেটি কি হবে, আমার নাউন হবে। তাহলে এখানে ফেইলুর শব্দটা সাবজেক্ট পজিশনে কি একটি মাত্র শব্দ, তাহলে আমরা একে দাবি করতে পারি এ হচ্ছে আমাদের কি নাউন। ওকে, এবার আসুন আমাদের 2 নম্বর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন দ্য পিলার। এখানে এই যে দা হচ্ছে, এটিকে আপনি আর্টিকেলও বলতে পারেন অথবা আমরা সরাসরি একে ডিটারমিনারও বলতে পারি। ডিটারমিনার বললে আমাদের জন্য একটু সুবিধা হচ্ছে যে আর্টিকেলের বাহিরেও আমরা আরও কিছু শব্দ পাবো। ওকে, যেমন আমরা যদি ডিটারমিনার নিয়ে স্বাভাবিকভাবে কথা বলি, সেটা এ হতে পারে, অ্যান হতে পারে, আমাদের দি হতে পারে। এদের আরেকটি পরিচয় হচ্ছে আমাদের কি আর্টিকেল। এখন অথবা আমাদের দেখা যাচ্ছে মাই হতে পারে, ইউর হতে পারে, কথাটা ক্লিয়ার, আমাদের দিজ হতে পারে ইত্যাদি। অর্থাৎ ডিটারমিনার সম্পর্কে যদি আপনার বিন্দুমাত্র ধারণা না থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে ইংলিশ টিউটর বইতে ডিটারমিনারের উপর স্বতন্ত্র একটি চ্যাপ্টার রয়েছে এবং অনেক বিস্তৃত আকারে, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই দেখে নেবেন। ওকে, আমরা এটাকে ডিটারমিনার হিসেবে চিহ্নিত করব যে এখন ডিটারমিনারের পর যদি একটা মাত্র শব্দ থাকে, আমি আবারও বলছি, ডিটারমিনারের পর একটা মাত্র যদি শব্দ থাকে,
তাহলে সেটিও আমাদের কী হবে, আমাদের নাউন হবে। তাহলে এই যুক্তিতে আমরা দেখতে পাচ্ছি যে পিলার শব্দটিও আমার এখানে নাউন। আমি হয়তো আপনাদের জন্য একটি পরিচিত সেন্টেন্সকে নিয়ে কথা বলছি। এটি হচ্ছে লার্নিং সিস্টেমের একটি মনস্তাত্ত্বিক প্যাটার্ন, যে লার্নিং সিস্টেমে সবসময় সহজ উদাহরণকে সামনে রেখে আলোচনা করতে হয়, যাতে করে একজন দুর্বল শিক্ষার্থীও এই আলোচনাকে ভালো করে আয়ত্ত করতে পারে। দেন আপনি যখন সহজ উদাহরণের মাধ্যমে আলোচনাকে বুঝতে পারবেন, পরবর্তীতে এ নিয়ে আর আপনার কোনো সমস্যা হবে না। তো আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকেও বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি জানি না, আল্লাহই মালুম, যে ক্লাসটি শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি যদি থাকে ভালো, আর যদি না থাকে সেটি আমাদের জন্য হয়তো দুর্ভাগ্য। আপনারা একটু দোয়া করবেন যেন শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে। তবে ইনশাল্লাহ আমরা এর একটা স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করতেছি, সেটি হয়তো ঈদের পরপরে ইনশাল্লাহ আমি করে ফেলবো। ওকে, তো যা হোক, আসুন আমি যে কথা বলতেছিলাম, তারপরে আমরা আরও একটি এখানে রুলস শিখব। এখানে দেখেন ডিটারমিনার দি দ্বারা শুরু হয়েছে এবং লাস্টে এর পরপরই দেখুন একটি প্রেপোজিশন আছে। ওকে, একটা প্রেপোজিশন এখানে অফ আছে, এখানে ইন থাকতে পারতো, অন থাকতে পারতো, অথবা বাই থাকতে পারতো। অর্থাৎ প্রেপোজিশন ক্লাসে যাই থাকুক না কেন, এরা যে কেউ এখানে থাকতে পারে। অর্থাৎ এখন আমরা আরেকটা রুলস নিয়ে কথা বলতে পারি, প্রেপোজিশন এবং ডিটারমিনারের মাঝে, অর্থাৎ প্রেপোজিশন এবং ডিটারমিনারের মাঝে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটিও নাউন হবে। তাহলে এখান থেকে আমরা আরও একটি নিয়ম লিখতে পারি, সেটি হচ্ছে যে প্রেপোজিশন ও অথবা এবং, প্রেপোজিশন এমন, সরি আমি ভাষাটা একটু সঠিক করে লিখছি, যে ডিটারমিনার ও প্রেপোজিশন এর মাঝে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন। এখন আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না এই বাক্য থেকে আমি সব নিয়ম কেন আলোচনা করছি। কারণ মজার ব্যাপার হচ্ছে, কম্পিটিটিভ এক্সামে যত প্রশ্ন আসে তার 100%-এর 95% এই বাক্য থেকে যে কটা রুল আপনি পাবেন তার উপর ভিত্তি করেই পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই বাক্যটা এই কারণে আমি বলেছি যে এটা একটা ম্যাজিক্যাল সেন্টেন্স। ওকে, এবার দেখুন, তাহলে আমরা আরেকটি রুলস শিখলাম, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন হবে। এবার আমাকে একটু খুব দ্রুত একটু কমেন্টে জানান, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রে কি আমি পুনরায় গত ক্লাসের মতো লাইভে আসবো কিনা, কারণ আমার এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাকে একটু কমেন্টে আমাকে একটু অ্যানশিওর করুন যে নাকি ক্লাসটা ইলেকট্রিসিটি যদি কোনো কারণে চলে যায় আমি রেখে দেব। একটু আমাকে খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ, হারি আপ, খুব দ্রুত একটু কমেন্ট করুন। আর দোয়া করুন যেন আসলে ইলেকট্রিসিটিটা না যায়। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্ট করুন। রূপক বড় বলেছেন ইয়েস। ওকে ওকে, শরীফ ভাই বলেছেন ইয়েস। ওকে, তৌহিদ ভাই বলেছেন ইয়েস, নাজমি জান্নাত বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা কমেন্টে জানাতে থাকেন। আর এবার তাহলে আসুন আমি আলোচনায় যেটা বলছিলাম, এবার লাস্ট প্যাটার্নটা দেখুন, যে প্রেপোজিশনের পর এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, রাইট? প্রেপোজিশনের পর আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। এখন আমরা 4 নম্বর একটা নিয়ম লিখব, যে প্রেপোজিশনের পর এরপর যদি একটা ওয়ার্ড থাকে, তবে প্রেপোজিশনের পর যে ওয়ার্ডটা থাকে সেটি মূলত একে আমরা মূলত বলি কি, অবজেক্ট অফ কে, প্রেপোজিশন। এই জিনিসগুলো আপনারা একটা সময় বুঝতে পারবেন, হয়তো একদম শুরুতে হয়তো এই বিষয়গুলি বোঝাটা আপনাদের জন্য কঠিন হবে, তবে এমনিতেই বুঝতে পারবেন যে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে প্রেপোজিশনের পর যখন একটা মাত্র ওয়ার্ড থাকে তখন সেটিও আমাদের কি হবে, আমাদের নাউন হবে। ওকে, তো যাই হোক, আপনাদের বিষয়টা বুঝতে পেরেছি যে যদি ইলেকট্রিসিটি চলেও যায় হয়তো আমি আবার পুনরায় হয়তো 30 মিনিটস অথবা যাই লেট হোক আমি পোস্ট দিয়ে আবার আসবো ইনশাল্লাহ। ওকে, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ হয়তো যাবে না। তো যা হোক, আমি এখান থেকে 4টা খুবই গুরুত্বপূর্ণ রুলস শিখলাম।
এই চারটা রুলসের একটি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পজিশনে যদি আমার একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটি নাউন, ডিটারমিনারের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন, ডিটারমিনার ও প্রেপোজিশনের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটি নাউন, এবং প্রেপোজিশনের পর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড থাকলে সেটিও হচ্ছে আমাদের নাউন। এবার আমরা আজকের আলোচনার যে প্রিভিয়াস কোশ্চেন সলভে যাব, কারণ আজকের আলোচনার মূল ফ্যাক্টটাই হচ্ছে আমাদের প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। আসুন আমরা এবার ইংলিশ টিউটর বইটাতে ব্যাক করি। এবার আসুন আমরা প্রতিটা প্রশ্ন নিয়ে এবার আলোচনা করব, কারণ আজকের আলোচনা আইডেন্টিফাইং নাউন্সের পর টোটাল শুধু প্রিভিয়াস কোশ্চেন সলভ করা। ওকে, দেখুন এখানে প্রথমত বলা হচ্ছে যে আমরা নিয়মটা বলেছি, সো নিয়মটা নিয়ে আমরা কথা বলবো না। এখানে দেখেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আমার যদি অনেস্টি সম্পর্কে জানা হয় তাহলে অনেস্টি হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এটি হচ্ছে আমার কি নাউন। যেমন ইজ দ্য বেস্ট পলিসি, এটি নিয়ে আমি একটু পরেই কথা বলি। যে আমি বলেছি, সবসময় বলেছি কি একটি মাত্র ওয়ার্ড থাকলে, কিন্তু এখানে তো একের অধিক ওয়ার্ড, এটি নিয়ে আমি একটু পরেই কথা বলবো। সো আমি তাহলে এটা এড়িয়ে যাচ্ছি। তার মানে এখানে সাবজেক্ট পজিশনে একটা মাত্র ওয়ার্ড আছে, তো অনেস্টি এটি হচ্ছে আমার কি নাউন। এবার দেখুন একটা প্রিভিয়াস কোশ্চেন যেটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, লাভলি কামস হিয়ার রেগুলারলি। এখানে বলা হচ্ছে হিয়ার লাভলি যে ওয়ার্ডটা এটি নাউন হবে, প্রনাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে। আপনারা খুব দ্রুত আমার সাথে কমেন্টে অংশগ্রহণ করতে পারেন, কারণ আমি বই থেকে এখানে আনসারগুলি উইথড্র করে দিয়েছি, এই কারণেই যাতে করে আমরা আজকে এখানে পাশাপাশি অনুশীলনেও করতে পারি। এখন নাউন নিয়ে যে দ্বন্দ্বটা হয়, লাভলি ওয়ার্ডটা নিয়ে যে আমাদের দ্বন্দ্বটা হয়, লাভলি ওয়ার্ডটাকে আমরা সাধারণভাবে দেখা যাচ্ছে যে প্রাণবন্ত অথবা সুন্দর, এটির অ্যাডজেক্টিভ হিসেবে আমরা চিনে থাকি। ওকে, যার কারণে এই নিয়ে আমাদের অনেক সময় দ্বন্দ্ব হয়, কিন্তু এখানে নাউনটি একজন মেয়েকে বোঝাচ্ছে, যার কারণে ইভেন এটি সাবজেক্ট পজিশনে একটা মাত্র ওয়ার্ড হিসেবে আছে, সঙ্গত কারণেই এটি হচ্ছে আমাদের কি নাউন। ওকে, আপনারা অনেকেই সঠিক উত্তর করেছেন। এখানে রূপক বড়ুয়া ভাই বলেছেন, তারপর দেখা যায় রিজভি হাসান ভাই বলেছেন, আইরিন ইভা বলেছেন, তানজি বলেছেন, তানজি আপু, শিমুল ভাই। ওকে, এবার দেখুন আমরা পরের প্রশ্নটা যদি যাই, পরের প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, 2 নম্বর প্রশ্নে, যে পেইন্টার্স স্টাডি আর্ট। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পেইন্টার্সরা, অর্থাৎ যারা চিত্রশিল্পী, তারা পড়াশোনা করে কি নিয়ে, আর্ট নিয়ে, শিল্প নিয়ে, অর্থাৎ শিল্পকলা নিয়ে। এখন তাহলে এখানে আমাদের স্টাডি যে ভার্বটা, এটি হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব কি? যার অবজেক্ট আছে, যার কি থাকে, অবজেক্ট থাকে। অর্থাৎ কি নিয়ে পড়াশোনা করে, আর্ট নিয়ে, তার মানে এটি হচ্ছে আমার কি অবজেক্ট। সঙ্গত কারণেই আমি বলেছিলাম আমাদের আলোচনায়, কি বলেছিলাম, যে অবজেক্ট হিসেবে যদি আমাদের একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি আমার কি হবে, আমার নাউন হবে। তাহলে এখানে বলছে আর্ট শব্দটা কি আমাদের নিশ্চিতভাবেই কি আমাদের নাউন। এবার দেখুন আমার পরের প্রশ্নটা দেখুন, হিয়ারিং শুনানি অফ দ্য কেস, অর্থাৎ এই কেসটির শুনানি উইল বি নেক্সট কি উইক, অর্থাৎ আমাদের পরবর্তী সপ্তাহে হবে। তাহলে এখানে দ্য আন্ডারলাইনড ওয়ার্ড, অর্থাৎ আন্ডারলাইনকৃত যে ওয়ার্ডটি, এটি হচ্ছে কি হিয়ারিং। তাহলে আমরা জানি একটা সেন্টেন্সের হেড ওয়ার্ড, একটা সেন্টেন্সের আরেকটি বিষয় আমি একটু জিজ্ঞাসা করে নেই, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার কথাটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, কারণ আমাকে অনেক লাউডলি কথা বলতে হচ্ছে। আমাকে একটু অ্যানসার করুন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। একটু দ্রুত অ্যানসার করে। ওকে ওকে, সবাই বলছেন যে বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আমি স্বাভাবিকভাবে কথা বলি।
আমাদের কিছু কিছু বিষয় এখানে একটু ক্লিয়ার করে যাওয়া উচিত। সেটি হচ্ছে, যেমন এই সেন্টেন্সটাতে দেখেন, এখানে বলা হচ্ছে যে হিয়ারিং অব দ্য কেস, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে কি ভার্ব। হুম, এই সেন্টেন্সের মূলত এই পুরোটাই কিন্তু আমার সাবজেক্ট। হুম, এর মাঝে আমাদের দেখবেন যে এখান থেকে প্রিপোজিশন যুক্ত অংশ যদি আমরা বাদ দেই, তাহলে যতটুকু অংশ থাকবে এটিকে আমরা মানে মূল ওয়ার্ড অথবা হেড ওয়ার্ড বলে থাকি, রাইট। এটিকে কি বলে থাকি আমরা? হেড ওয়ার্ড বলে থাকি। সঙ্গত কারণে দেখা যাচ্ছে যে এই হেড ওয়ার্ডটা হচ্ছে এই সাবজেক্টের, যার উপর ভিত্তি করে আমাদেরকে ভার্ব নির্ধারিত হবে। সো এটি যে সাবজেক্ট, এই ক্ষেত্রে কারোর ডাউট থাকার কথা না। সঙ্গত কারণে এই সাবজেক্ট হিসেবে হিয়ারিং বসাতে আমাদের এটি কি জিরান্ট। সো জিরান্ট আমাদের কিসে, কোন ক্লাসে ভুক্ত? সেটি হচ্ছে নাউন। তার মানে এটি নাউন হিসেবে কাজ করছে। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে দেখুন, আমাদের যেহেতু জিরান্ট সহ অন্য কোনো অপশন নেই, সো এখানে ফাংশন হিসেবে এখানে হিয়ারিং হচ্ছে আমার কি নাউন। এবার আমরা এই প্রশ্নটি দেখব। দেখেন এখানে এই প্রশ্নটিতে বলা হচ্ছে আই ওয়ার্কড ফর আ কে ওয়াইল। এখানে দেখুন, এই যে আমি হাঁটলাম কিছুক্ষণের জন্য, এখানে ওয়াইল যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়াইল ওয়ার্ডটা আমাকে জানতে চাচ্ছে যে এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটা কি হবে? ভার্ব হবে, প্রেপোজিশন হবে, অ্যাডভার্ব হবে, নাকি নাউন হবে? আপনারা জানেন যে এখানে আমাদেরকে এ হচ্ছে একটা কে ডিটারমিনার। ডিটারমিনারের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে তাহলে নিশ্চিতভাবে সেটা আমার কি হবে? নাউন হবে। তাহলে এবার ২ নম্বর প্রশ্নটার খুব দ্রুত একটু সমাধান করুন। ২ নম্বরে এখানে বলছে যে ওয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ কে ওয়ে। এখানে এই যে উইল শব্দটা, এটি কি হবে? নাউন হবে, ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে কি হবে। ওকে, হাবিবুর রহমান ভাই বলেছেন অ্যাডভার্ব, রূপক বড়ুয়া বলেছেন নাউন, এখানে রিজভি ভাই বলেছেন নাউন, বার্মা বলেছেন কি নাউন। স্যার এই বইটি কি করে পাবো? আপনি যে কোনো লাইব্রেরিতেই পাবেন, সমস্যা নেই, তবে কলকাতায় বইটা আছে কিনা এটা আমি শিওর না। ওকে, আফজালুল হানি বলেছেন নাউন, একইভাবে সাইফুল ইসলাম নাউন। ওকে, আমার মনে হয় এখানে আলোচনা যাই করি না কেন আপনি নাউন বলবেন, যেহেতু আমি এখানে আইডেন্টিফাইং নাউন নিয়েই কথা বলছি, তাই না? তার মানে আমার মনে হয় এখানে আপনাদের অপশনটা দেওয়া উচিত হচ্ছে না আমার। আমি ইনশাল্লাহ যখন প্র্যাকটিসে চলে যাব তখন এই সংক্রান্ত আমি আপনাদের প্র্যাকটিস দিব, আমি আলোচনাটা কমপ্লিট করি। আমার মনে হয় এটাই বেটার হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আলোচনাটা বুঝিয়ে যাচ্ছি। এখানে যেহেতু ডিটারমিনারের পর একটা মাত্র ওয়ার্ড, তার মানে এটি কী হবে? নাউন হবে। কথাটা ক্লিয়ার? একইভাবে ৩ নম্বর প্রশ্নে দেখুন, হি অপটেড ফর দ্য হিউম্যানিটিস। এখানে দি হচ্ছে আমাদেরকে একটা ডিটারমিনার, ডিটারমিনারের পর কি একটা মাত্র ওয়ার্ড, তার মানে এটি কি হবে? নাউন হবে। ওকে, একইভাবে দেখুন আমাদের ১ নম্বর প্রশ্নটা, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এখানে দেখুন এটি হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে তাহলে সেটি কি হবে? নাউন হবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে কি নাউন। তারপর বলা হচ্ছে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন কে অ্যাভেন্স। এখানে দেখুন এটি হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটি কি হবে? নাউন হবে। ওকে, একইভাবে এখানে বলা হচ্ছে দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন। দেখুন এই কনসার্নের কথা বলা হচ্ছে, যে কনসার্নটা এখানে কি হবে? এখানে ফর আছে প্রেপোজিশন, তো প্রেপোজিশনের মতো একটা মাত্র শব্দ থাকাই এটি কি হবে? নাউন হবে। এখন আপনার কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে তো একটা ওয়ার্ড না, আরও তো ওয়ার্ড আছে, এই সিক্রেটটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, আপাতত এই প্যাটার্নটা শেষ করে দেই। ওকে, একইভাবে এগুলি আপনারা পাবেন, এগুলি বই থেকে ইনশাল্লাহ আপনারা একটু সলভ করে নেবেন, কারণ হচ্ছে সব কটা পড়া আমার পক্ষে সম্ভব হবে না, সেক্ষেত্রে আমরা আজকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে পারবো না।
যদিও এগুলোও প্রিভিয়াস কোশ্চেন, যে এগুলি যেহেতু উপরে নিয়ম দেওয়া আছে, একদম ভেঙে ভেঙে নিয়ম দেওয়া আছে, একদম শখ একে একে, আমার মনে হয় এগুলি আপনারা দেখলেই পারবেন। আর আমাদের মূল নিয়মটা আলোচনা শেষ। হ্যাঁ, এখানে দা প্লাস অফের মাঝে অথবা ডিটারমিনার প্রেপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে সে তার নিশ্চিতকে নাউন হবে। যদিও আমাদের এখানে বইতে একটু এই নাউনটা এই জায়গায় আসলে ইন্ডিকেট করতে চেয়েছিলাম, গোটাকে। হ্যাঁ, এখানেও ঠিক আছে, ওয়ার্ল্ডটা তখন হয়ে যাচ্ছে, আসলে আমি এখানে গোকে বোঝাতে চাচ্ছিলাম। তার মানে এখানে আসলে এই নাউনটা এখানে পজিশনটা দেওয়াটাই বেটার ছিল, কারণ আলোচনাটা যেহেতু আমাদের দা এবং অফ, যেহেতু এই নিয়মটা প্রচুর পরীক্ষায় আসে, এই কারণে এই নিয়মটা আলাদা লিখেছি, পরে আবার ব্রড এরিয়া থেকে নিয়মটা লিখেছি ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে। কথাটা ক্লিয়ার? তাহলে এর ভিতর আর কোনো বাউন্ডারি থাকলো না, এর ভিতর যে কেউ আসলে এই নিয়মটা আপনার অ্যাপ্লাই হবে। যেমন আমি একটু আগে লিখেছিলাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গো হচ্ছে সঙ্গত কারণেই কি দি এবং অফের মাঝে থাকায় এটি নাউন। তারপর আই হ্যাড এ টক, দেখেন এগুলি সমস্যাটা কি, আপনি হয়তো ভাবতেছেন এগুলি তো নর্মালি উত্তর পারবে না, আসলে নর্মালি উত্তর আমরা কিন্তু পারবো না। কেন? গোটাকে আমরা জেনারেলি ভার্ব হিসেবে শিখি, আমরা যখন প্রাথমিকভাবে শিখি তখন একটা ওয়ার্ডকে তার মেইন ক্লাসে রেখে শিখি। তার মানে গোটাকে আমরা শৈশব থেকে ভার্ব হিসেবে শিখি, শৈশবে আমি নাউন নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হবে সেটা নিয়ে আমরা ভাবি না। যার কারণে আপনাকে এই বিষয়টা ভাবতে হবে যে এখানে ফাংশনের কারণেই গোটা হয়ে যাচ্ছে কি এখানে নাউন, দা এবং এখানে অফের মাঝে থাকায়। একইভাবে টক শব্দটাও দেখা যাচ্ছে এটাকে আমরা কিন্তু ভার্ব হিসেবে প্রাথমিকভাবে শিখি, কিন্তু এখানে ডিটারমিনারের পর থাকায় এবং প্রেপোজিশনের পূর্বে থাকায় এই টক হচ্ছে এখানে কি নাউন। তাহলে একইভাবে আপনারা এই প্রশ্নগুলি দেখে নেবেন, এখানে অনেকগুলি কোশ্চেন, আমার মনে হয় এতগুলি কোশ্চেন সলভ করা কঠিন হয়ে যাবে। এখানে দেখুন এই জায়গায় এই কোশ্চেনটা যদি দেখেন, 1 নম্বর কোশ্চেনটা, উই শ্যাল নট সে হিজ লুক এগেইন, আপনারা এগেইনটা অ্যাডভার্ব, ওটা ব্যতীত আপনি যদি দেখেন হিজ, এটি হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনারের পর লুক একটা মাত্র ওয়ার্ড থাকায় যেহেতু অ্যাডভার্বটা বাদ, তার মানে হিজ লুক, মানে এখানে এখানে এই লুকটা হচ্ছে আপনার কি এখানে নাউন। ওকে, এবার আপনি যদি পরের প্রশ্নটাতে যান, এখানে আই লেফট মাই ব্যাগ ইন কে দিস মর্নিং, এটিও একটা কনফিউজিং কোশ্চেন। কারণ হচ্ছে আমরা জানি যে যে কোনো টাইম যদি বোঝায়, আপনারা জানেন যে টাইম বোঝালে সেটা অ্যাডভার্ব হয়, সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। কথাটা ক্লিয়ার? আমরা জানি যে যখন টাইম বোঝায় তখন টাইমকে আমরা একটা সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে চিনতে। এখানে আপনি হাবিবুর রহমান ভাই কোন প্রশ্নটার কথা বলছেন? ওয়াইল যেহেতু ওয়াককে মডিফাই করে, এখানে সম্ভবত আমি অনেক আগে পাস করে আসছি, তাই না? পাস করে থাকলে হয়তো এখন আবার বেক করা কঠিন হয়ে যাবে। আপনার প্রশ্নটা আমার চোখে পড়ে না এর আগে। সম্ভবত এই প্রশ্নটা, হ্যাঁ না, এখানে একটা বিষয় দেখেন যে আই ওয়ার্কড, আমি হেঁটেছিলাম, ফর এ ওয়াইল, এখানে যদি আপনার বিষয়টা এমন থাকতো, এই পুরোটাই যদি বলতো কিছুক্ষণের জন্য, তাহলে পুরোটাই আপনাকে টাইম টাইম বোঝাতো। আর আমরা জানি টাইম যখন ভার্বের সময় বোঝায়, ভার্বের কি বোঝায়? সময় বোঝায়, অর্থাৎ কাজটা কখন ঘটালো সেটি যখন বোঝায় তখন সেটি হবে আমার কি অ্যাডভার্ব, সেটি হবে কি আমার অ্যাডভার্ব। ওকে, কিন্তু দেখুন এখানে আমাকে যে জিনিসটা বলছে ফর এ ওয়াইল, এখানে কিন্তু এই পুরো যে শব্দ সমষ্টিটা এর মাঝে শুধু ওয়াইল শব্দটাকে আমাকে ইন্ডিকেট করছে, এই ওয়ার্ডটা হচ্ছে এখানে নাউন। আর পুরোটাকে যদি বোঝাতো তাহলে সময় বোঝালে তখন অ্যাডভার্ব হিসেবে কাজ করতো। আমার মনে হয় আপনি আইডিয়াটা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেখানেও একই প্রবলেম। দেখেন এই যে এখানে দেখেন আই লেফট মাই ব্যাগ কে ইন দিস মর্নিং, দেখেন এখানেও একই প্রবলেম। যদি পুরোটাকে বোঝাতো তাহলে এই লেফট কখন, মানে লেফট এই ভার্বটার টাইম বোঝাতো, কি বোঝাতো? টাইম বোঝাতো, তখন আমরা টাইমকে অ্যাডভার্ব হিসেবে জানতাম। কিন্তু
অথবা মডিফায়ার হিসেবে জানতাম। আপনারা যারা মডিফায়ার সম্পর্কে ডিটেলস ধারণা নেই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি অবশ্যই ইংলিশ টিউটর বইয়ের যে বেসিক গ্রামার যে চ্যাপ্টারটা, এই বেসিক গ্রামার চ্যাপ্টারে এ নিয়ে আমি অনেক ডিটেলস লিখেছি। হ্যাঁ, এখান থেকে আপনি অবশ্যই সেটা একটু পড়ে নেবেন, তাতে করে ইনশাল্লাহ এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সেখানে ডিটারমিনার নিয়ে আমি ডিটেলস কথা বলেছি। আর হাবিবুর রহমান ভাই, পাশাপাশি আপনারা যারা প্রবলেম নিয়ে কথা বলবেন তাদের পরে একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, ওকে। এখানে দেখেন ইন দিস মর্নিং, এখানেও একই প্রবলেম। এই ইন দিস মর্নিং পুরোটা যদি এই ভার্বের সময়টাকে বোঝাচ্ছে, পুরোটার নিচে যদি আন্ডারলাইন থাকতো তাহলে আমরা তাকে অ্যাডভার্ব হিসেবে দাবি করতে পারতাম। বাট এখানে যার শুধু এই পুরো শব্দ সমষ্টির মাঝে শুধুমাত্র মর্নিংটাকে বোঝাচ্ছে, যেটা ওয়ার্ড হিসেবে হচ্ছে একটা নাউন। কথাটা ক্লিয়ার? এখানে ওয়ার্ড হিসেবে হচ্ছে কি আমার নাউন, সঙ্গত কারণে এখানে মর্নিং নাউন। এইগুলি হচ্ছে কনফিউজিং কোশ্চেন, যেন পরীক্ষার হলে আপনার দৃষ্টিটাকে চেঞ্জ করে দিতে পারে তারা। আমি কথাটা বুঝাতে পারছি? এই কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওকে, যেমন দেখেন এখানে যে প্রশ্নটা, এই প্রশ্নটা 3 নাম্বার, ট্রাই ইউর বেস্ট। দেখেন তো, আপনি আজীবন পড়ে আসছেন কি গুড, বেটার, বেস্ট, রাইট? আপনি আজীবন এটা পড়ে আসছেন যে বেস্ট, এখানে তিনোটাই কি আপনার অ্যাডজেক্টিভ হিসেবে পড়ে আসছেন। কিন্তু পরীক্ষার হলে এমন একটা কোশ্চেন দিয়েছে ট্রাই ইউর বেস্ট। এখন যদি এটা ভালো করে না বুঝতে পারেন, এটা হচ্ছে কি আমার ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের উপর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটি হবে কি আমার নাউন। সো এটা ফাংশনের কারণে এই ঘটনাটা ঘটে থাকে। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমরা একটা প্রশ্নের জবাব এবার খুঁজব। সেটি হচ্ছে যে আমার যদি একটা সেন্টেন্সে আমি বারবার যে কথাটা আপনাদেরকে বলে আসছি সেটি হচ্ছে যে একটি মাত্র ওয়ার্ড নিয়ে, হ্যাঁ, একটি মাত্র ওয়ার্ড আমি যে কটা পজিশন দেখিয়েছি সব কটা পজিশনে আমি বলেছি একটা মাত্র ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা নাউন হবে। কথাটা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে সেখানে একটা ওয়ার্ড না থেকে যদি দুটি থাকে, অথবা তিনটা থাকে, অথবা চারটা থাকে, তখন এদের মাঝে আমার কোন ওয়ার্ডটা আমার কি হবে, নাউন হবে। এই ব্যাপারটাও আমাকে ভালো করে বুঝতে হবে। আমি আবারও বলছি, আমি যে 4টি পজিশন দেখিয়েছি সেখানে বলেছি একটা ওয়ার্ড থাকবে, কিন্তু সেখানে যদি দুটো ওয়ার্ড থাকে, তিনটা ওয়ার্ড থাকে, চারটা ওয়ার্ড থাকে, তখন আমরা কোন ওয়ার্ডটিকে আমরা সত্যিকার অর্থে নাউন হিসেবে চিহ্নিত করব, সেটি নিয়ে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত। যেমন আমরা এবার যদি এখানে দেখুন, আমি চমৎকার একটা ব্যাখ্যা এখানে দাঁড় করিয়েছি, যেগুলি আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তারপর আমি একটু দেখিয়ে যাচ্ছি। 3টা ক্যাটাগরির কথা আমি বলেছি, যে একটা সেন্টেন্সের 3টা জায়গায় আপনি কিছু শব্দ সমষ্টি পাবেন। আমি আপনাদেরকে যদি এই উদাহরণটা নিয়ে একটু কথা বলি, এখানে এই উদাহরণটাতে একটু বলা হচ্ছে, দেখেন যে দ্য ইন্টারেস্টিং বুক অন দ্য টেবিল ইজ মাইন। এখানে আপনাকে প্রথমত শব্দ সমষ্টি, একটা ফ্রেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনার যখন আমি যদি বলি বয়, এখানে কি একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড দেখুন। আমি যদি বলি এখানে কি বয়, কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড। ওকে, এখন আমি যদি বলি বয়, তাহলে এখানে কয়টা ওয়ার্ড হচ্ছে, দুটো ওয়ার্ড। আমি যদি বলি গুড বয়, তাহলে এখানে কয়টা ওয়ার্ড হচ্ছে, এখানে 3টে ওয়ার্ড হচ্ছে। আমি যদি বলি ভেরি গুড বয়, ওকে, তাহলে এখানে আমার কয়টা ওয়ার্ড হচ্ছে, এখানে আমার 1টা 2টা 3টা 4টা ওয়ার্ড হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন দেখুন, আপনি যদি একটু ভালো করেই খেয়াল করেন, এটি কিন্তু আমার মেইন ওয়ার্ড, অর্থাৎ যেটা হচ্ছে আমার কি নাউন। এখন তারপরের মেকিংটাতে একটা ডিটারমিনার, ওকে, তারপরেরটা আমাদের কি নাউন। তার মানে কি
ডিটারমিনারের পর একটা মাত্র ওয়ার্ড হিসেবে এটা নাউন, যেটা আমি বারবার এর আগে কথা বলে আসছি। ওকে, এখন ইমরান হোসেন ভাই বলেছেন যে ডিটারমিনেন্ট নিয়ে একটা ক্লাস করা যায় কিনা স্যার। এই সিলেবাসে সম্ভব হবে না, এর জন্য আপনারা ডিটারমিনারে আমার বই থেকে একটু পড়ে নেবেন, না থাকলে কোনো বন্ধুর কাছে একটু পিকগুলি তুলে নেবেন, কারণ সেখানে অনেক অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আর আমার বইটি দেখা যাচ্ছে, এটা আমি গর্বের সাথে মানে গর্বের সাথে বলতে পারি যে এই বইটি পড়লে আপনি নিজ থেকেই বুঝতে পারবেন। ওকে, একটু খেয়াল করে দেখেন যে এখানে যখন আমার দুটো ডিটারমিনারের পর দেখেন, ডিটারমিনারের পর যখন দুটো শব্দ থাকলো, তখন আমাদের লাস্টের যে ওয়ার্ডটা সেটি নাউন। তার মানে কি, একটা শব্দ সমষ্টি ডিটারমিনার দ্বারা শুরু হলে লাস্টের ওয়ার্ডটা কি হবে, আমার নাউন হবে। দেখেন, ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে, এরপর ভেরি আছে, গুড আছে, লাস্টের ওয়ার্ডটা হচ্ছে আমার কি, নাউন। লাস্টের ওয়ার্ডটা কি, নাউন। তার মানে আমরা একটা দাবি করতে পারি যে ডিটারমিনার দ্বারা শুরু হলে এবং লাস্টের যে ওয়ার্ডটা থাকবে, একদম লাস্টের ওয়ার্ডটা, সেটি কী হবে, নাউন হবে। বলুন তো একটু কমেন্টে আমাকে একটু দ্রুত নিশ্চিত করুন তো এই আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা, যে ডিটারমিনার দ্বারা শুরু হলে একদম লাস্টের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। কথাটা ক্লিয়ার? আমাকে একটু দ্রুত কমেন্টে জানান যে এটি বুঝতে পেরেছেন কিনা, যে ডিটারমিনার দ্বারা শুরু হলে একদম যতগুলি ওয়ার্ড থাক লাস্টের ওয়ার্ডটাই আমার কি হবে, নাউন হবে। রূপক বড়ুয়া, শামুন, আশরাফি, রিজবি, রিজবি ভাই বলেছেন ওয়ান্স এগেইন স্যার। ওকে, আমি আবারও বলছি, সমস্যা নেই। ওকে, আমি এখানে যে কথাটা বারবার বলছিলাম সেটা হচ্ছে, আমি বলছিলাম যে বয় একটি ওয়ার্ড, আমি যদি এটাকে বয় লিখি, তাহলে ডিটারমিনারের পর আমার একটা মাত্র শব্দ, যেটি নিয়ে আমি এর আগেও কথা বলেছি, এটি হচ্ছে আমার কি, নাউন। এখন যদি আমি যদি বলি আ গুড বয়, আ গুড বয়, তাহলে এখানে দুটো ডিটারমিনারের পর আমার দুটো শব্দ, তাহলে স্বভাবতই আমাদের লাস্টের যে ওয়ার্ডটা সেটি কি হচ্ছে, নাউন হচ্ছে। সেটি কি হচ্ছে, নাউন হচ্ছে। এবার আসুন, আমি যদি বলি আ ভেরি কে গুড বয়, এখানে তাহলে ডিটারমিনারের পর আমার একটা, দুইটা, তিনটে ওয়ার্ড। কয়টা ওয়ার্ড, তিনটে ওয়ার্ড। তার মানে এই ক্ষেত্রেও লাস্টের ওয়ার্ডটা হচ্ছে আমার কি, নাউন। কথাটা ক্লিয়ার? তার মানে একটা শব্দ সমষ্টি যদি ডিটারমিনার দ্বারা শুরু হয়, তাহলে লাস্ট ওয়ার্ডটা হচ্ছে আমার কি, নাউন। দেখুন, আমি যে বেসিকগুলি নিয়ে কথা বলছি, আপনার লাইফে হয়তো পুরো লাইফ বিভিন্ন জায়গায় ক্লাস করেছেন, কিন্তু এগুলি হয়তো বিভিন্ন ঢঙ্গে শিখিয়েছেন, কিন্তু যেটা একদম আপনার জন্য দরকার কম্পিটিটিভ এক্সামে, যেভাবে চিন্তা করা দরকার, এভাবে দেখা যাচ্ছে এখানে আপনি আইডিয়াটা খুব সুন্দর করে এখানে আমি উপস্থাপন করতেছি, যাতে করে সব ক্লিয়ার হয়ে যায়। আপনি গ্রামার গ্রামার শিখবেন, ঠিক আছে, সব যে ওই ভাষায় শিখতে হবে ব্যাপারটা এমন না। আমাদের কম্পিটিটিভ এক্সামে ভালো করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই দেখব। দেখুন, এবার আমাদের সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা এখানে না। সমস্যাটা হচ্ছে যে আমি যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই, হ্যাঁ, এখানে তো দেখেন, এই যে ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে, হ্যাঁ, এবার আমাকে বলেন তো, ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে, এই দ্বারা গিয়ে বাক্যটা শেষ হয়েছে। ভালো করে বোঝেন, ডিটারমিনার দি দ্বারা বাক্য শুরু হয়েছে। এখন আপনাকে বলতে হবে ডিটারমিনার দি দ্বারা শুরু হওয়া যে এ মানে যে শব্দ সমষ্টিটা, এটা এই শব্দ সমষ্টির মানে লাস্ট ওয়ার্ড কোনটা, লাস্ট ওয়ার্ডটা খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেন। লাস্ট ওয়ার্ড কোনটা হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন।
যে ডিটারমিনার দি দ্বারা শুরু হওয়া শব্দ সমষ্টির লাস্ট ওয়ার্ড কোনটা হবে? খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত। এখানে হাবিবুর রহমান ভাই বলছেন, স্যার আপনার বইটা আমার সংগ্রহে আছে, খুবই সুন্দরভাবে সব কিছু সাজানো। স্যার সকল ইংরেজি উদাহরণের সাথে এর বাংলা অর্থটা দিলে দিলে আমার মতো দুর্বল শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো। আমরা অধিকাংশ দেওয়ার চেষ্টা করেছি, তবে যেগুলি প্রয়োজন মনে হয়নি সেগুলি দেওয়া হয়নি। তবে আপনাদের ডিমান্ড থাকলে আমরা পরবর্তীতে এগুলি দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে সবাই বলছেন বুক, আবার বলেছেন টেবিল, হ্যাঁ, বয় নাউন গুড অ্যাডজেক্টিভ, ওকে। এখানে বয়, ওকে, বয় টেবিল, বয় টেবিল, ওকে। আপনাদের এখানে কিন্তু মিক্সড মানে রেসপন্স আসতেছে, এই কারণে আসুন আমরা এখানে সমস্যাটা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে একটা শব্দ সমষ্টি, আমরা অনেকগুলি একটা শব্দ সমষ্টি আমরা কিভাবে চিনব? দেখেন, একটা শব্দ সমষ্টি চেনার জন্য আপনি যে বিষয়টা নেবেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা শব্দ সমষ্টি চেনার জন্য আপনি তিনটার জায়গাকে, মানে অনেক, আমি যে কয়টা দরকার হবে এরকম তিনটা পজিশন, আমি তিনটা এরিয়া শেখাবো। এই তিনটা এরিয়া শেখালে আপনার কম্পিটিটিভ পরীক্ষায় আর লাগবে না। কথাটা ক্লিয়ার? ডিটারমিনার দ্বারা শুরু হওয়া, ভালো করে বুঝেন, ডিটারমিনার দ্বারা শুরু হওয়া, আবার প্রেপোজিশন, প্রেপোজিশনের আগ পর্যন্ত, আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত, হ্যাঁ, এটা একদম লোকাল ভাষা হয়ে যাচ্ছে, যা হোক, প্রেপোজিশনের আগ পর্যন্ত যে এরিয়াটা থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে একটা কে। আমি কিন্তু এখানে ফ্রেজ শব্দটা উচ্চারণ করতেছি না, কারণ হচ্ছে এসব দরকার নেই এখন আমার, আমার দরকার জাস্ট বিষয়টা বোঝা। কথাটা ক্লিয়ার? আপনি বুঝতে পারলে পরবর্তী গ্রামাটিক্যাল ভাষাগুলি আপনি নিজ থেকে মানে আয়ত্ত করতে পারবেন। দেখেন, তাহলে এখানে আমি একটা বলছি ডিটারমিনার দ্বারা শুরু হবে আর প্রেপোজিশনের আগ পর্যন্ত, এখানে এটি একটি শব্দ সমষ্টি, রাইট? এটি একটা শব্দ সমষ্টি। আরেকটি হচ্ছে, ধরেন যে ওয়ার্ড দ্বারাই শুরু হোক এর সামনে যদি ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে এইখানে একাধিক ওয়ার্ড যা থাকবে ভার্বের পূর্ব পর্যন্ত, ভার্বের পূর্ব পর্যন্ত যদি এই এরিয়া যদি না থাকে, তাহলে অন্য যে শব্দ সমষ্টি থাক সেটা ভার্বের পূর্ব পর্যন্ত, ওখানে একটা শব্দ সমষ্টি হবে, ভার্বের পূর্ব পর্যন্ত। আবার ধরেন ডিটারমিনার দ্বারা শুরু হলো কিন্তু বাক্যের ফুল স্টপ চলে আসলো, কি চলে আসলো? ফুল স্টপ। তাহলে ডিটারমিনার দ্বারা শুরু হয়ে এই ফুল স্টপ পর্যন্ত, যদি ডিটারমিনার দ্বারা শুরু হয়ে ফুল স্টপ পর্যন্ত চলে আসে, তাহলে এটা একটা শব্দ সমষ্টি, এটি একটি শব্দ সমষ্টি। তাহলে আমি তিনটা পেলাম। একটা হচ্ছে ডিটারমিনার দ্বারা শুরু হবে প্রেপোজিশন পর্যন্ত, এর মাঝখানে একটা শব্দ সমষ্টি। আরেকটা হচ্ছে যে ডিটারমিনার দ্বারা শুরু হলো কিন্তু ভার্বের আগ পর্যন্ত, এটা একটা শব্দ সমষ্টি। আমি এখানে নাউনের কথা বলছি, নাউনের বেসমেন্টটা নিয়ে কথা বলছি, যার কারণে বারবার ডিটারমিনার শব্দটাকে উচ্চারণ করতেছি। কথাটা ক্লিয়ার? এখন তাহলে দেখেন, আমি কিন্তু বারবার ডিটারমিনার, ডিটারমিনার থাকা মানেই ওই শব্দ সমষ্টিতে কি থাকবে? একটা নাউন থাকবে। আমি কিন্তু কোনো মানে গ্রামাটিক্যাল ভাষা এখানে ইউজ করতেছি না। এটা হচ্ছে এই কারণেই আপনি যত উইকই থাকেন যেন আমার কথাগুলি বুঝতে পারেন। কথাটা ক্লিয়ার? দেখেন, তাহলে ডিটারমিনার দ্বারা শুরু হলো ফুল স্টপ পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত একটা শব্দ সমষ্টি থাকবে। আবার ডিটারমিনার দ্বারা শুরু হয়ে কি ভার্ব পর্যন্ত একটা শব্দ সমষ্টি, তাহলে তিনটা। এবার আসুন এই উদাহরণটা আবার একটু দেখার চেষ্টা করি। এখানে দ্য ইন্টারেস্টিং, এখানে দা দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা একটা প্রেপোজিশন, বুঝেন ব্যাপারটা? তাহলে এই শব্দ সমষ্টি, এটা তাহলে এইটুকু পুরোটাই একটা শব্দ সমষ্টি। এর লাস্ট ওয়ার্ডটা হচ্ছে কি? বুক। তার মানে এখানে বুক হচ্ছে নাউন, ওকে। এবার দেখেন, দি হচ্ছে একটা কি? ডিটারমিনার। এখান থেকে এই যে দেখেন, এটি হচ্ছে আমার কি? ভার্ব। ইজ হচ্ছে কি? ভার্ব। তাহলে ডিটারমিনারের পর এখানে একটা ওয়ার্ড, বুঝতে তো পারছেন এটা একটা শব্দ সমষ্টি।
তাহলে একইভাবে এই যে দেখেন এরপর মাইন, এটা বুঝতেই পারছেন প্রনাউন, এটা নিয়ে কথা বলার কিছু নেই। তারপরে 2 নম্বর উদাহরণটা দেখেন, দেখেন এই সেন্টেন্সটা দেখেন, দ্য কার্গো, এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে প্রেপোজিশন। তার মানে এইটুকু একটা শব্দ সমষ্টি। তার মানে এখানে কার্গোটা হচ্ছে কি নাউন, এটি একটি ডিটারমিনার, এটি হচ্ছে আমার কি ভার্ব, এটি কি ভার্ব। তার মানে এইটুকু মিলে একটা কি শব্দ সমষ্টি। তার মানে শিপটা হচ্ছে কি আমার নাউন। এবার 3 নম্বরের এই উদাহরণটা দেখেন, যে হার সাকসেস ওয়াজ শেটার্ড বাই হার লেটার কে কমেন্ট্রি। অর্থাৎ এখানে তার যে মন্তব্যের কারণে, সাম্প্রতিক মন্তব্যের কারণে যে তার সফলতা কি হয়েছিল, ছিন্ন বিচ্ছিন্ন চুরমার হয়ে গিয়েছিল। তার মানে এখানে লক্ষ্য করেন এটি একটা ডিটারমিনার, হার ডিটারমিনার, সাকসেস এর পরে দেখেন এটি একটা ভার্ব। তাহলে এই ডিটারমিনার এটা হচ্ছে তাহলে কি আমার নাউন। ক্লিয়ার? এখন দেখেন এই যে এটি একটি ডিটারমিনার এবং লাস্টে এটি হচ্ছে আমার কি ফুল স্টপ। ওকে, তাহলে এখানে এটা একটা শব্দ সমষ্টি। ক্লিয়ার? এই শব্দ সমষ্টিতে এটা হচ্ছে আমার কি নাউন। আমি আবারও বলতেছি, বারবার ডিটারমিনার বলার মানেই হচ্ছে আমি নাউন নিয়ে কথা বলতেছি, এটা যেন বারবার ব্যাখ্যা না করতে হয়। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার যদি আমার এই আলোচনা বুঝতে পারেন, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত। না বুঝলে তারপরেও কমেন্ট করুন। রিজভি ভাই, শাহানুর রহমান, সোহান ভাই, তানিয়া রহমান, নবনী আপু, মুফতি, মাহমুদ শিমুল, তারপর মারমা ভাই, তানজি আপু, আইরিনি বা নো স্যার, কোথায় বুঝতে পারেননি? আমার মনে হয় যে যেখানে বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে একটু কমেন্ট করলে ভালো হয়। আমি যে কথাটা বলছি যে আপনার এখানে ডিটারমিনার দ্বারা, আর আপনাদের যদি আরও স্পেসিফিক প্রবলেম থাকে সেগুলি আমাকে, আপনারা একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, আমি একটু বলি যে আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আমি যখন কোনো সমস্যা জানতে চাইবো সেগুলি নিয়ে খোলামেলা আপনারা কথা বললে তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের অবস্থানটা কী। আমার মনে হয় আমি এই পেজটা আপনাদেরকে একদম ফ্রেশ করে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে এটিকে একাধিকবার পড়বেন। হ্যাঁ, আমি সুন্দর করে এখানে ধরে দিলাম, একাধিকবার পড়বেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে গ্রুপে জানাবেন, আমি পরে বিষয়টা নিয়ে আবার কথা বলবো। ওকে, আমি সুন্দর করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে অনেকটা ফ্যাশন সেলারদের মতো এটা স্ক্রিনশট নিয়ে সরাসরি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে একটু কমেন্টে জানাবেন। ওকে, আমি টোটালি, আমার বিশ্বাস এইটুকু আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর আমি আর একটু উপরে তুলে দিচ্ছি, মনে হয় একটু ঢেকে গেছে। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে এবার একটু সামনে এগোবো। এবার আমরা দেখব যে সাফিক্সের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়ার্ডকে চিনবো যে এটা নাউন। এখানে অবশ্যই হাতে গোনা কয়েকটা সাফিক্স দেওয়া আছে, যেমন এজ দেওয়া আছে, এল দেওয়া আছে, ইএনসিই, সিই, সিওয়াই, ডোম, হুড, ইজম, ম্যান্ট, মনি, নেস, শিপ, আর ওয়াই, টি ওয়াই, টিএইচ। হ্যাঁ, এগুলি যদি কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডের শেষে, সাফিক্স তো বুঝতেই পারছেন। এখন মনে করেন এটা অ্যারাইভ, হ্যাঁ, এর সাথে এল যদি লিখি তাহলে হবে কি আমাদের অ্যারাইভাল। যেমন আমরা বলি যে কোনো দোকানে আপনি যাবেন দেখবেন যে নিউ অ্যারাইভাল মানে নতুন আসছে যে জিনিসগুলি, এগুলিকে ওখানে স্টিকার লাগানো থাকে যে নিউ অ্যারাইভাল। এখানে এই যে অ্যারাইভাল, এখানে এই যে এ এলটা হচ্ছে সাফিক্স, যে এ এল যুক্ত হয়ে এই ভার্বটাকে কি করে ফেললো, আমাকে নাউন করে ফেললো। হ্যাঁ, এখানে রিজভি হাসান ভাই বলেছেন স্যার পিডিএফ দিলে ভালো হতো। সরি ভাই, আমাদের আমি একটা বিষয় একটু বলি,
আপনাদের একটু মনে রাখা বিষয়টা একটু জানা থাকা ভালো, নচেত আহ, নৈতিকতার দিক থেকে হয়তো কেউ মানসিকভাবে কষ্ট পেতে পারেন। সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ইংলিশ টিউটর বইটি আমার প্রতিষ্ঠানের, আমার কোম্পানির আহ, দেখা যাচ্ছে একটি বাণিজ্যিক বই। হ্যাঁ, আমার কোম্পানির যেহেতু এটা নিজস্ব একটা রুলস রেজুলেশন আছে, এই বইয়ের কোনো পৃষ্ঠা অথবা দেখা যাচ্ছে কোনো কিছুই, কোনো ইলেকট্রিক ডিভাইসে দেখা যাচ্ছে যে এটা সংরক্ষণ করা বাংলাদেশ কপিরাইট আইন অনুসারে নিষিদ্ধ এবং অবৈধ। আর যেহেতু এটা আমার একটা আমি যা সাপোর্ট দিচ্ছি এটা ফ্রি সাপোর্ট দিচ্ছি, কিন্তু এই টোটাল সম্পত্তিটা হচ্ছে আমার কোম্পানির, যেখানে আমার কোম্পানির আমার এখানে অনেক বিজনেস ফ্যাকাল্টি আছেন। সো এখানে এই বিষয়গুলি কোনো ধরনের পিডিএফ ফাইল অথবা কোনো কিছু শেয়ার করার সুযোগ নেই। আমি আপনাদেরকে কোনো পৃষ্ঠা হয়তো গুরুত্বপূর্ণ হলে আমি আপনাদের স্ক্রিনশট যেন নিতে পারেন সেটা আমি দেখিয়ে দিতে পারি, এতটুকুই পারি, কিন্তু অন্য কোনো সুযোগ আমার হাতে নেই। এই দিক থেকে আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। যেমন আমি ম্যাথমেটিক্সে অনেক পিডিএফ ফাইল দিয়েছি, সেক্ষেত্রে ওটা দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমি চাইলেই ম্যাথ টিউটর বইয়ের যেটা বাজারে আসবে সেটার কোনো পিডিএফ ফাইল আমি দিতে পারবো না। হয়তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু অনুমতি পাবো ততটুকু পারবো, এর বাইরে হয়তো আমাদের সীমাবদ্ধতা থাকবে। এক্ষেত্রে বিষয়টা দয়া করে আপনারা একটু পজিটিভলি নেবেন, কারণ হচ্ছে যে হয়তো সব কিছুই সম্ভব না, এটা আপনারাও জানেন। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা কিছু চমৎকার একটা টেকনিক শিখব। হ্যাঁ, এখানে মুফতি মাহমুদ শিমুল বলেছেন, স্যার আপনি যে গ্রুপের কথা বলতেছেন এটা কোন অথবা কিসের গ্রুপ? এটি হচ্ছে ম্যাথ টিউটর, সরি ইংলিশ টিউটর, ইংরেজি শেখার গৃহশিক্ষক। আমি আবারও বলছি, ইংলিশ টিউটর, ইংরেজি শেখার গৃহশিক্ষক। এটা লিখে সার্চ দিলেই পাবেন। দেখুন, চমৎকার একটা টেকনিক নিয়ে আমরা এখন কথা বলবো। টেকনিকটি হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে এখানে বলা হচ্ছে যে, ওকে, এখন কি বোঝা যাচ্ছে না? প্লিজ, এখন কি সাউন্ড সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা একটু বলুন তো, কারণ এর পূর্বেও আমাকে সাউন্ড রিলেটেড প্রবলেম ফেস করতে হয়েছে। হ্যাঁ, খুব দ্রুত। ওকে, এবার দেখুন, আমাদের এখানে শুরুতেই আমরা একটা টেকনিক শিখব। ডিসি, ডিসি একজন ব্যক্তি। হ্যাঁ, ডিসি দেখা যাচ্ছে এখন দুজন ব্যক্তিকে, এই দুজনের পেশা হচ্ছে টিটি। টিটি তো চিনেন, আপনারা ট্রেনের টিটিকে নিশ্চয়ই চিনেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। ডিসি টিটি হালিম এবং টিটি সেন, হ্যাঁ, দুজনকে পুরস্কৃত করলেন। কি করলেন? পুরস্কৃত করলেন। এবার খেয়াল করুন, আমরা টেকনিকটা আবার একটু দেখব। ডিসি টিটি হালিম আর, আর মানে এখানে আমি অ্যান্ড না লিখে টেকনিকের সুবিধার্থে কী লিখেছি? আর লিখেছি। আমরা যেটা বাংলায় লিখি, ডিসি টিটি হালিম আর সেনকে কি করলেন? পুরস্কৃত করলেন। তাহলে এই আইডিয়া থেকে আমরা দেখা যাচ্ছে যে সাফিক্সগুলি মুখস্থ করে ফেলবো যেগুলি পরীক্ষায় আসে। আর এটি কিন্তু ইংলিশ টিউটর বইটিতে নেই, এটি আপনাদের ক্লাস নেওয়ার জন্য আজকে আমি বসে বসে এই গ্রাফটা সুন্দর করে ডিজাইন করেছি। কথাটা ক্লিয়ার? সো যাদের কাছে বই আছে তারাও এই গ্রাফটা দয়া করে স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি সুন্দর করে স্ক্রিনে রেখে দিয়েছি, আপনারা স্ক্রিনশট দিয়ে দেখা খাতায় নোট করে নেবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসুন, এই ডিতে ডোম, দেখুন একটু মুখস্থ করার চেষ্টা করেন। ডিতে ডোম, সিতে সিই, সিতে সি ওয়াই। কথাটা ক্লিয়ার? ওকে, একইভাবে টিতে টি ওয়াই, টিতে টি এইচ, টিতে কি? শন। ওকে, তাহলে টিতে টি ওয়াই, টিতে টি এইচ, টিতে শন। এবার আসতেছে আমাদের কি এখানে এইচ, এইচে কি? হুড। তারপর আসতে কি? এতে আল, আবার এতে কি? অ্যান্স, অথবা এল এ আল, দুটোই মনে রাখতে পারেন আপনি যেভাবে প্রেফার করেন। তারপর কি? এ তে ইজ। কথাটা ক্লিয়ার? এখানে আয়েতে কি? এখানে আয়েতে হচ্ছে আমার কে? এখানে সরাসরি লক্ষ্য করে দেখেন, এখানে ইজম শব্দটা কি মিসিং হয়ে গেছে নাকি?
ওহ সরি, না না, মিসিং হয়নি, দেখুন এখানে আছে ইজম। আইতে ইজেম, আর এমেতে ম্যান্ট এবং মনে, এমেতে ম্যান্ট এবং কে মনে, তারপর আর এতে আর ওয়াই, তারপরে এসেতে এস আই ও এন ইয়ে, অথবা কি শিপ। একইভাবে ইতে ই এন সি, এনেতে কে নেস। অর্থাৎ এটা আপনারা একটু সরাসরি মুখস্থ করে নেবেন, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমি বলছি কি ডিতে ডোম, সিতে সিই, সিতে সি ওয়াই, টিতে কে টি ওয়াই, টিতে টি এইচ, টিতে শন। অর্থাৎ এখানে এইচে কে হুট, এইচে হুট, এতে আল অথবা কে এ এলতে আল, এতে অ্যান্স, আবার এতে কি এইচ। একইভাবে আইতে ইজম, আইতে কি ইজম। অবশ্যই এই টেকনিকটা এখান থেকে দিয়েছি যে এই শব্দগুলি, হ্যাঁ, এইভাবে ডিজাইন করেছি, আপনারা বুঝতে পারবেন। একইতে এমেতে কি ম্যান্ট এবং মনি, আর এতে আর ওয়াই, এসেতে কি সন এবং শিপ, ইতে কি ই এন সি এন্স, এনেতে কি নেস। আপনারা কয়েকবার যখন পড়েন দেখা যাচ্ছে যে কয়েকবার পড়লেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, কথাটা ক্লিয়ার? এখন তাহলে এই যে টোটাল আইডিয়াটা, এর ভিত্তিতে আমরা কি দেখব এখানে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিছু শব্দ দেখব। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের বিপরীতে আমরা যদি কিছু শব্দ দেখি, যেমন আমি যদি ডোম দিয়ে দেখি, ডোম দিয়ে কী কী হতে পারে, ডোম দিয়ে অনেক শব্দ হতে পারে। আপনারাও দু একটা লিখে ফেলুন ডোম দিয়ে কী কী শব্দ হতে পারে প্লিজ। যেমন আমি এক দুটো লিখতেছি, যেমন এখানে উইজডম হতে পারে, তারপর ফ্রিডম হতে পারে। হুম, অর্থাৎ ডোমযুক্ত যত শব্দ হবে সবই হচ্ছে আমার কি নাউন। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে যে শখটি নিয়ে আমি কথা বলছি, এই শখ দিয়ে যারা তৈরি হবে সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন। কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে আপনারা দুটো জিনিস শিখবেন, যে এই এখানকার যে সাফিক্সগুলি আছে এখানে সবকটাই হচ্ছে কি আমার এখানে সাকিবলি ভাই বলেছেন যে হালিমকে হালিমা করলে আরও ইজি লাগবে। ওকে, আপনারা আপনাদের মতো লিখবেন। এখানে কিংডম লিখেছেন, কিংডমটা কিন্তু একটু প্রবলেম আছে। হ্যাঁ, কিংডম, অনেক কিংডম আছে, বিভিন্ন কিংডমের নাম আছে। কিংডম কিন্তু আমাদের কমন নাউন। হ্যাঁ, কিংডমটা কি? কিংডমটা হচ্ছে আমাদের কি কমন নাউন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কিংডম, কন্ডম এগুলি হচ্ছে কি আমার কমন নাউন। কথাটা ক্লিয়ার? ওকে, এখন তাহলে আসুন আমরা যেমন সিই দিয়ে যদি দেখি, যেমন প্র্যাকটিস। আমি এখানে দুটো শব্দ নিয়ে একটু কথা বলার জন্যই লিখতেছি। আরেকটি হচ্ছে অ্যাডভাইস। এই দুটো শব্দ নিয়ে আমাদের প্রায় দ্বন্দ্ব হয়। যেমন প্র্যাকটিস শব্দটা যদি আমি এভাবে লিখি তাহলে এটি কিন্তু ভার্ব হয়ে যাবে। এটি কি হবে? আমাদের ভার্ব হয়ে যাবে। যেমন অ্যাডভাইস শব্দটাকে যদি আমরা এস দিয়ে লিখি তাহলে এটি কি হয়ে যাবে? আমার এটি ভার্ব হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে এই শব্দগুলো দেখা যাচ্ছে যে আপনি এখানে মুখস্থ সময় একটু খেয়াল রাখবেন, যে এখানে আমি আবারও বলছি যে প্র্যাকটিস শব্দটা যদি এস দিয়ে লেখেন তাহলে কি হবে? ভার্ব। আর সিই দিয়ে লিখলে তাহলে কি নাউন। কথাটা ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে কি আমাদের সিই দিয়ে যে ওয়ার্ডগুলি, একইভাবে যেমন আমি যদি সি ওয়াই দিয়ে দেখি তাহলে কি এখানে একুরেসি আছে, প্রাইভেসি আছে, এজেন্সি আছে, অনেক ধরনের শব্দ আছে যেগুলো আপনি শিখতে পারেন। এবার আমি যদি টি ওয়াই দিয়ে দেখি, যেমন একটা শব্দ আছে বিউটি। এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, বিউটি। এখন বিউটি শব্দটা দেখা যাচ্ছে যে এ নিয়ে আমার একটু আলোচনাও আছে। আপনারা যদি আলোচনাটা সম্ভবত কোথায় আমি করেছি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিউটি শব্দটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করেছিলাম আমি। এই যে দেখেন, এই জায়গায় আমি একটু ডিটেলস আলোচনা করেছিলাম যে বিউটি শব্দটা নিয়ে। হয়তো ব্যাপারগুলি লক্ষ্য করে দেখুন, এখানে বিষয়টা একটু খেয়াল করে দেখেন। বিউটি শব্দটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কখন কমন নাউন হবে, আবার কখন প্রপার নাউন হবে।
এখানে লক্ষ্য করে দেখেন যে সবকটা উদাহরণে এখানে আমার দেওয়া ছিল। কথাটা ক্লিয়ার? আপনি যদি দেখেন বিউটি অ্যাবস্ট্রাক্ট, এটা আমরা স্বভাবতই আমরা শিখি যে বিউটি দেখা যাচ্ছে, আমরা যদি নর্মালি খেয়াল করি বিউটি হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে এই যে 17 নম্বর প্রশ্নটা যদি দেখেন, বিউটি ইজ ট্রুথ, এখানে বিউটি বলতে সুন্দরকে বোঝানো হচ্ছে। তার মানে কি সে হিসেবে আমাদের বিউটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বিউটি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আপনি হয়তো এভাবে বুঝলেন যে বিউটি শব্দটা শেষে টি ওয়াই আছে, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আমি যদি বলি যে বিউটি ইজ মাই সিস্টার, তাহলে কিন্তু এটি নাউন বটে, এটি নাউন বটে, কিন্তু এটি কিন্তু আমার কি প্রপার নাউন। এটি কি আমার, এটি হচ্ছে আমার প্রপার নাউন। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, এটি হচ্ছে আমার কি প্রপার নাউন। আবার যদি আমি এটি ডিটারমিনারের পর লেখে শি ওয়াজ আ বিউটি, তাহলে এই বিউটি কিন্তু হচ্ছে আমার কমন নাউন। দেখেন তাহলে আমরা কি কি বুঝলাম, যে বিউটি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, আমার প্রপার নাউন হতে পারে। আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যখন সরাসরি জাস্ট বিউটিকে বোঝাবে, সৌন্দর্যকে বোঝাবে। আর কমন নাউন হবে যখন আমার ডিটারমিনার পর বসবে। আর প্রপার নাউন হবে যখন এখানে ব্যক্তিকে বোঝাবে। আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন, কথাটা ক্লিয়ার? এবার আসেন আমি যে আলোচনা করতেছিলাম, এই আলোচনায় আমার মনে হয় আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে এখানে সবকটাই লেখার মানে ওয়ার্ড লেখার প্রয়োজন আছে কিনা। যদি মনে করেন ওয়ার্ড লেখার প্রয়োজন আছে তাহলে ইয়েস লিখুন। আর যদি আপনারা মনে করেন যে আমি টেকনিকটা শেখালাম, এটা আপনি যে কোনো বই থেকেই এই রিলেটেড শব্দগুলি নিয়ে নোট করে ফেলতে পারবেন। আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের একটু সময় সেভ হবে। হ্যাঁ প্লিজ তবুও একটু কনফার্ম করেন, আপনারা যদি বলেন তাহলে আমি লিখব। হ্যাঁ আপনারা যদি বলেন তাহলে আমি লিখব। তবে আমি আবারও বলছি, এখান থেকে যে এই সাফিক্সগুলি দ্বারা আপনার নাউন হবে প্রথমত, আবার যে নাউনগুলি হবে এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, এখানে সোহানুর রহমান সোহান ভাই বলেছেন নো, আইরিন ইভা বলেছেন নো, ওকে সোহান ভাই বলেছেন নো, ওকে রূপক বড়ুয়া বলেছেন নো। থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সামনে এগোতে পারি, হ্যাঁ, কারণ আমাদের অনেক আলোচনা আছে। আমরা প্রথমত সূত্র যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আজকে অ্যানালাইসিস জোনটা নিয়ে আগে কথা বলবো। ওকে, অ্যানালাইসিস জোন থেকে আমরা আলোচনা শুরু করব, তারপর পুরো বইয়ের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলবো। ওকে, দেখেন এবার আমাদের প্রথম প্রশ্নটা ভালো করে মাথায় রাখুন। প্রথম প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে? প্রথম প্রশ্নে লক্ষ্য করে দেখেন, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। আপনারা একটু ভালো করে দেখেন যে ওয়ার্নিং সতর্কতা, কার? অফ অথরিটি কর্তৃপক্ষের সতর্কতা। কথাটা ক্লিয়ার? ফলস অন ডিফ ইয়ার্স মানে এখানে আপনাদের মানে ফল অন ডিফ ইয়ার মানে কানে না ঢোকা। এটা হচ্ছে কানে না না ঢোকা অথবা মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হওয়া। তার মানে কি বলা যাচ্ছে, কর্তৃপক্ষের সতর্কতা, সাবধানতা দেখা যাচ্ছে যে কারোর কানে ঢুকে নেই, অথবা সাবধানতা কাউকে অর্থাৎ কাউকেই আকৃষ্ট করতে পারেনি, অথবা কাউকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছিল। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় আমার কাছে জানতে চাওয়া হয়েছে, লক্ষ্য করেন যে এখানে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ, অর্থাৎ এই ওয়ার্নিংটার ফাংশন কি এখানে? অ্যাডভার্ব, অ্যাজেটিভ, ভার্ব, নাউন। এখন আমরা একটু ব্যাখ্যা করে যদি দেখি যে এখানে দা এবং প্রেপোজিশনের মাঝে আছে, তার মানে কি স্বাভাবিকভাবে এটি হচ্ছে আমার কি নাউন। কথাটা ক্লিয়ার? আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব, যেগুলি ইনশাল্লাহ আপনাদের দরকার হবে, সেগুলি নিয়ে কথা বলবো। সবকটা নিয়ে কথা বলার আমার মনে হয় না প্রয়োজন আছে। ওকে, এবার দেখেন 3 নম্বর প্রশ্নের উত্তরটা লেখেন, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেন যে 3 নম্বরটা সঠিক উত্তর কী হবে।
3 নম্বরের সঠিক উত্তর কি হবে? খুব দ্রুত কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান যে 3 নম্বরের সঠিক উত্তর কি হবে। ওহো, আপনারা যদি এখানে এখানে তো ঝামেলা হচ্ছে আরেকটা, যে এখানে তো ব্যাখ্যা লিখে দেওয়া আছে, এটা তো একটা প্রবলেম। হুম, ওকে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার এটা মনে করেন না যে অ্যাবাস্ট্রাক্ট নাউনের আগে ডিটারমিনার বসলেই হবে। সেখানে অ্যাবাস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা, দা এবং অফের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে কমন নাউন। ওকে, আবার কে যেন আমাকে একটা প্রশ্ন করেছিলেন, হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। কেউ যেন এই প্রশ্নটা সম্ভবত আমাকে করেছিলেন গ্রুপে, যে আমাকে বলেছিলেন যে এখানে যে জাস্টিস আমরা দেখতে পাচ্ছি, এই জাস্টিসটা কি হবে। হ্যাঁ, এখানে এ ব্যাপারে যদিও বইতে সমস্যাটা ছিল, সম্ভবত আপনি এটা ভালো করে দেখেছেন কি না আমি জানি না। তো যা হোক, এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে জাস্টিস এটা ডিটারমিনার এবং অফের মাঝে বসে। আমি আবারও বলছি, এখানে কি বলছে, ডিটারমিনার এবং অফ এর মাঝে বসে, সঙ্গত কারণেই এখানে জাস্টিসটা কী হবে, কমন নাউন হবে। কথাটা ক্লিয়ার? কিন্তু এখানে এটা কিন্তু এই ফ্যাকশনে বসে নাই, যার কারণে এখানে এটি হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা ক্লিয়ার? একইভাবে আমার মনে হয় যে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, 9 নম্বর প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা। আর সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি লক্ষ্য করে দেখুন, যে এখানে সবচেয়ে যেটা ভালো হয়, ওকে, আমি তাহলে একটু করে একটা কাজ করব, সেটা হচ্ছে একদম নিচের দিকে দেব। হ্যাঁ, যেন উত্তরটা আপনারা ব্যাখ্যাটা না দেখতে পান। হ্যাঁ, 9 নম্বরটা দেখুন। আবার 9 নম্বর তো এমনিতে বোঝা যাবে না, নিচে আবার বই আছে, তাই না? এটা বোঝা যাবে না। ওকে, যা হোক, আমি আশা করি আপনারা ব্যাখ্যাটা দেখবেন না, হ্যাঁ, না দেখে উত্তর করেন। আসলে আপনাদের উপর তো একটু আমাকে ভরসা করতেই হবে এখন। হ্যাঁ, ওকে, 9 নম্বরটা এখানে বলা হচ্ছে টেলটা কি হবে। টেলটা আমাদের এখানে স্বাভাবিকভাবেই নাউন হবে, কারণ ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে একটা ওয়ার্ড। ওকে, তাহলে এবার আপনারা সরাসরি চলে যাবেন এই জায়গাটায়। হ্যাঁ, এখানে ওকে, এখানে আমার মনে হয় যে আমি যদি এগুলি ব্লক করে দেই, এবার খেয়াল করেন 11 নম্বরটা। 11 নম্বরটা ভালো করে দেখেন, যে 11 নম্বরটা আমাদের কি হবে, উত্তর কি হবে। 11 নম্বর ম্যাটেরিয়াল শব্দটা আমাদের কি উত্তর হবে, দ্রুত কমেন্টে জানিয়ে দিন। 11 নম্বর, 11 নম্বর আপনারা সবচেয়ে ভালো হয় যে এই জায়গায় নাম্বার লিখে উত্তরটা লিখবেন। এখানে হাবিবুর রহমান ভাই বলছেন, স্যার সমস্যা নাই, আপনি আলোচনা করুন, আমরা নকল করব না। ওকে, আপনাদের উপর ভরসা রেখি তাহলে আমি আলোচনা করি, নচেত অনেক সময় নষ্ট হবে। আমি উত্তরগুলি মানে মিশাতে গেলে অনেক সময় নষ্ট হবে ব্যাখ্যাগুলো। আমার মনে হয় যে আপনারা আমার উপর, আপনাদের উপর ভরসা থাকলো যে আপনারা যা শুধু প্রশ্নটা পড়েই উত্তর করার চেষ্টা করবেন। ওকে, এখানে রূপক বুড়ো বলেছেন 11 নম্বর হবে ডি। থ্যাংক ইউ। এখানে মার্মা বই বলেছেন নাউন হবে। ওকে, এখানে আমি একটা ছোট্ট আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল শব্দটা। হ্যাঁ, ম্যাটেরিয়াল শব্দটা, ধরেন আমি ম্যাটেরিয়াল নাউন বললাম। হুম, আপনারা এবার আমাকে একটু বলবেন যে ম্যাটেরিয়াল নাউনের এই ম্যাটেরিয়াল এটা কি হবে। আমি এ নাম্বার ধরেন অ্যাডভার্ব বললাম, বি নাম্বার নাউন, সি নাম্বার অ্যাডজেক্টিভ। হুম,
এখানে এটিকে আমি আহ, 1 নাম্বার দিলাম, হ্যাঁ, 1 নাম্বার দিলাম। 1 নাম্বার উত্তরটা করেন, 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বার উত্তরটা করেন। ঠিক আছে, আপনারা সবাই নাউন বলেছেন, থ্যাংক ইউ। এবার এখানে 1 নাম্বার, যেটা আমি প্রশ্নটা দিয়েছি, এখানে 1 নাম্বার লিখেছি, মানে কোনো নাম্বার তো দিতে হবে, নচেত দুটো মিক্স হয়ে যাবে। এবার একটু দয়া করে বলেন যে এখানে এটা কি হবে। সোহান ভাই উত্তর করেছেন। আর হ্যাঁ, একটু নাম্বারিং লিখে বলেন ভাই, নচেত তো বুঝতে পারবো না। সোহান ভাই অ্যাডজেক্টিভ বলেছেন। ওকে, রূপক ভাই 1-এর বলেছেন, অ্যাডভার্ব বলেছেন। রিজভি ভাই নাউন বলেছেন। ভাই আপনারা কিন্তু নাম্বার লিখতেছেন না, এটা কিন্তু ঠিক করতেছেন না। হুম, আপনারা একটু নাম্বার লিখে দেন, যদি কাজটা করেন তাহলে একটু ভালো হয়, হ্যাঁ। আহ, মানে আমি যে নাম্বারটা দিয়েছি এটা কিন্তু বিশেষ কারণেই দিয়েছি, হ্যাঁ। একটু বুঝেন, তারপরে একটু নাম্বার লিখে একটু উত্তরগুলি লেখেন, হ্যাঁ। ওকে, খুব দ্রুত দ্রুত। আর আপনারা কিন্তু লাইভ ক্লাসটি শেয়ার করে দেন একটু দয়া করে, হ্যাঁ। রিজভি ভাই বলেছেন এখানে নাউন, সাকিবি ভাই বলেছেন সি হবে, মেহেরুন্নেসা সি বলেছেন, সাইফুল ইসলাম ভাই নাউন বলেছেন 1-এর। অনিক ভাই এখানে এল সাফিক্স তো, সো নাউন। ওকে, এখানে মেহেরুন্নেসা অ্যাডজেক্টিভ বলেছেন, শিপক ভাই বি বলেছেন, মুফতি মাহমুদ শিমুল বলেছেন বি, মার্মা বলেছেন সি। দেখছেন আপনারা কিন্তু কনফিউজড হয়ে পড়ছেন। এখানে যে বিষয়টা ছিল, এখানে এটি আমার নাউন ছিল, হ্যাঁ, এটি আমার কি ছিল, নাউন ছিল। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা এল দেখেই যদি আবার নাউন বলে দেন তাহলে কিন্তু সমস্যা। আপনারা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে একটা জিনিস পাবেন, যে এল যুক্ত, যেমন আমি যদি আপনাদের লিগেল বলি, কি বলি, লিগেল বলি, লিগেল শব্দটা, হুম, লিগেল শব্দটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। লিগেল, এর ভিতর ব্রুটাল, অ্যাক্সিডেন্টাল, এই যে এল থাকলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। তার মানে এল দেখেই আমাদের সরাসরি বলা যাবে না যে এটি আমার নাউন নাকি অ্যাডজেক্টিভ, একটা বিষয়। তবে আপনারা বারবার পড়ার মাধ্যমে ওয়ার্ডগুলি পরিচিত হলে তাহলে তো সমস্যা নেই। এবার আসেন, আমি যে কথাটা বলবো, এখানে কি হবে। আপনারা একটা সুন্দর জিনিস একটু মাথায় রাখেন, শুধু এই প্রশ্ন না, আপনি যদি দেখেন প্রপার নাউন, যেমন আমরা 5 প্রকার নাউন যে লিখি, অথবা কমন নাউন, হুম, তারপর একইভাবে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এরা যে 5 প্রকার আছে, এই 5 প্রকার নাউনের এই যে প্রপার শব্দটা, নাউনের পূর্বে কমন শব্দটা, নাউনের পূর্বে ম্যাটেরিয়াল শব্দ, এই শব্দগুলি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি নাউনের পূর্বে, নাউন নিজে একটা নাউন, নাউন নিজে একটা নাউন, কথাটা ক্লিয়ার। এখানে নাউন লাস্ট ওয়ার্ড হওয়ার কারণে নাউন শব্দটা একটা নাউন। আমি কথাটা বুঝাতে পারছি, যে নাউন শব্দটা শেষে হওয়ার কারণে নাউন শব্দটাই একটা নাউন, কারণ এই শব্দ সমষ্টির শেষ ওয়ার্ড হচ্ছে কি, নাউন। এখন নাউনের পূর্বে আমাদের নাউনকে বিশেষিত করে কে, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমাদের উত্তর হবে কি, অ্যাডজেক্টিভ। তার মানে একইভাবে প্রপার শব্দটা যদি প্রপার নাউন থাকে তাহলে প্রপার অ্যাডজেক্টিভ, কমন নাউন যদি থাকে তাহলে কমন অ্যাডজেক্টিভ, আবার ম্যাটেরিয়াল কি, অ্যাডজেক্টিভ। কথাটা ক্লিয়ার? আমার মনে হয় যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলি যদি একটু ভালো করে বোঝেন তাহলে